চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় কোনো জোটে যুক্ত হচ্ছে না বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেইজিংয়ের উদ্যোগে আলোচনা হলেও সেটি কোনো দেশকে চাপে রাখার উদ্দেশ্যে নয়। ঢাকা দিল্লি সম্পর্ক এখন শীতল নয় জানিয়ে উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্ক পুনর্বিন্যাসে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন জোট করতে যাচ্ছে চীন, এমন আলোচনা শুরু হয় কুনমিংয়ে 19 জুন পররাষ্ট্র সচিব পর্যায়ের সাইডলাইন বৈঠকের পর। বেইজিং ইসলামাবাদের সরকারি বিবৃতিতে বলা হচ্ছে, ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত 3 দেশ। তবে ঢাকার দাবি এ বিষয়ে শুধু আলোচনাই হয়েছে, কোনো কাঠামো তৈরি হয়নি। এমন বিতর্কের মুখে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা। জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। চীনের সঙ্গে এই আলোচনা কোনো দেশকে চাপে রাখতে নয় বলেও জানান উপদেষ্টা। তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরও কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে, নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি। এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে তাও তুলে ধরেন তিনি। প্রথমত ভারতের সাথে সম্পর্ক রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে, আমরা এটাকে এভাবেই দেখি। রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই রকম নেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগস্টে দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। আর যুদ্ধবিরতির কারণে ইরান থেকে আপাতত ফিরতে উৎসাহী নন কোনো বাংলাদেশি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী 10 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের ওপর। আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন করে ডামি ভোটের কারিগর উপাধি পান কাজী হাবিবুল আউয়াল। সাবেক এই সিইসিকে বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে হাজির করা হয় পুরান ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। প্রায় 10 মিনিট আদালতে জেরার সম্মুখীন হন কাজী হাবিবুল আউয়াল। এ সময় দ্বাদশ সংসদ নির্বাচন বিতর্কিত স্বীকার করে সমস্ত দোষ চাপালেন হাসিনা সরকারের উপরে। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল। হাবিবুল আউয়ালকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে তার বিরুদ্ধে সাংবিধানিক পদ লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে সাবেক সিইসির 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। গেল রোববার বিএনপি নেতার দায়ের করা মামলায় আরেক সাবেক সিইসি KM নুরুল হুদাকেও রিমান্ডে নেওয়া হয়েছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময় পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দেবে ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হওয়া যাবে। কমিশন এই সংশোধনীর প্রস্তাব রেখে মন্ত্রণালয়ে পাঠিয়েছে ভোটার তালিকা আইন, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জোর তৎপরতা নির্বাচন কমিশনে। তবে নির্বাচন আয়োজনে দল নিবন্ধন, ভোটার তালিকা চূড়ান্ত বা সীমানা পুনর্নির্ধারণ এখনো সম্পন্ন না হওয়ায় এ নিয়ে কৌতূহল রয়েছে অংশীজনসহ সবার মাঝে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব জানান, দল নিবন্ধনে ১৪৭টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে, অধিক সংখ্যক নতুন দল হওয়ায় প্রতীকের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ইসি। তবে জামায়াতের দাঁড়িপাল্লার বিষয়টি মহামান্য আদালতে নিষ্পত্তি হয়েছে, এখন অপেক্ষা শুধু গেজেটের। রাজনৈতিক দলের নিবন্ধনের সাথে প্রতীকের একটা সম্পর্ক আছে। আমাদের এখানে যে প্রতীক, আমরা এখন প্রতীকের সংখ্যা বাড়াবো। এখন এটা প্রতীকের সংখ্যা কোনটা হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে। সীমানা নির্ধারণ সম্পর্কিত একটা কার্যক্রম আমাদের চলমান আছে। জনসংখ্যা, জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ইত্যাদি বিবেচনায় নিয়ে যেটা যৌক্তিক মনে হবে আমরা সেটাই করব। এখন এটা চূড়ান্ত হয়নি, এটা পর্যালোচনা পর্যায়েই আছে। ইসি সচিব জানান, কমিশন যৌক্তিক বিবেচনায় যাদের ভোটার করতে চাইবে সেভাবেই ভোটার তালিকা তৈরি হবে। এটা স্বাভাবিকভাবেই আসতে পারে যে কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন এবং এই সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনী প্রস্তুতির অন্যান্য কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার বিচার, বিপ্লবীদের নিরাপত্তা ও জুলাই সনদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাতে শাহবাগ মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভ শেষে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছরেও ঘোষণাপত্র দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেও ব্যর্থ হয়েছে। তাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে সরকার। টালবাহানা বন্ধ করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সব হত্যাকাণ্ডেরই বিচার করতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে, সেই দিবস আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্র। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম কোন দেশের এমবাসি থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনো ছাত্র জনতার ম্যান্ডেটকে স্বীকার করছে না? পহেলা জুলাই জুলাই ঐক্যের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার গণ মিছিল ঘোষণা করছি। গণ অভ্যুত্থান দিবস সামনে রেখে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৩০ জুন দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করবে ছাত্রদল। আগামী ৬ আগস্ট স্বৈরাচারের গুম হত্যা নিয়ে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে। ৫ আগস্ট সরকারের বিভিন্ন কর্মসূচি থাকায় সেদিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থাকবে না বলেও জানান রুহুল কবির রিজভী। দলের পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যে একটু প্রোগ্রাম নিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা ৬ তারিখে ওই প্রোগ্রামটা করব। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শিগগিরই। জুলাইয়ের শেষে অথবা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে এই নির্বাচন। এদিকে ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 সদস্যের নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রিটার্নিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে হলের প্রাধ্যক্ষদের সাথে বৈঠক হয়েছে। ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথেও চলছে আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের মধ্যে নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জুন মাসেও এরা তফসিল ঘোষণা করে, জুলাইয়ের মধ্যে নির্বাচন হয় একটু ডিফিকাল্ট হবে, বাট অসম্ভব নয় যদি সবাই একমত হয়। 30 জুলাই ক্রস করলে সেক্ষেত্রে হয়তো 5 আগস্টের পরে কোনো একটা সময় 10, 11, 12
এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল গোছাচ্ছে, ছাত্র শিবিরও কাজ করছে নির্বাচনের জন্য। ক্লিনিমাজের শিক্ষার্থী বান্ধবের কাজ করতে আগ্রহী, তাদেরকে সাথে নিয়েই আমরা একটা প্যানেল গোছাচ্ছি। তফসিল ঘোষণা করার পরই আমরা সেই প্যানেল আমরা উন্মুক্ত করবো। নেতৃত্বে যারা আছেন তারা একটি ইনক্লুসিভ এবং শিক্ষার্থী বান্ধব প্যানেলের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের কেন্দ্রীয় প্যানেল চূড়ান্ত করছে। ছাত্রদল বলছে কেন্দ্রীয়ভাবে প্যানেল ঠিক করা হবে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা আছে। নির্বাচনের আগে তাদের সরাতে হবে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় নয়, জুলাই অভ্যুত্থান আগে আমরা ক্যাম্পাসে কমিউনিটি আকারে এখানে অ্যাক্টিভিশন করেছি। তো আমাদের যে কমিউনিটি ভোট, সেই কমিউনিটি ভোটকে আমরা আমাদের সাথে যুক্ত করার জন্য অবশ্যই আমরা একটি প্যানেল আকারে আমরা এখানে ইলেকশন করব। আমরা এখন পর্যন্ত মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য এবং আওয়ামী দোসরদের ঠেকানোর জন্য ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কার্যকরী ব্যবস্থা, সেই ব্যবস্থার কার্যকরী কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এদিকে 7টি বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট যৌথভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নেতৃত্ব নির্বাচন নিয়মিতভাবে হয়, কিন্তু হয় না শুধু ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে হবে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আর করোনার মতো উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থিসন্ধির ব্যথা ও শরীরে র্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখে রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা, কারণ চিকুনগুনিয়া শনাক্তে RT-PCR টেস্টের সুযোগ নেই সেখানে। বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এই রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে। চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা। যারা চিকুনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং পরবর্তীতে তাদের র্যাশ নিয়ে তারা আসছেন। এসব লক্ষণ থেকে চিকুনগুনিয়া আমরা ধারণা করি। এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে, তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। করতে হয় RT-PCR টেস্ট, যা শুধু রাজধানীতেই আছে। আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন অ্যাকিউট ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে, লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না। সো এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে RT-PCR মেথড। যখন আমরা RT-PCR মেথডে করব, শনাক্তের কাজ শুরু করব, আশা করি সেই সংখ্যাটা কেটে যাবে। ঢাকায় সরকারি 3টি ল্যাবে RT-PCR টেস্টে 153 জনের চিকুনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে। র্যাপিডলি চিকুনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোস করতে পারি, কোভিডের RT-PCR, কোভিডের রেপিডের টেস্ট, বিভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকুনগুনিয়া টেস্টও অ্যাভেলেবেল করা যায়, আমি এটা আমাদের সরকার উদ্যোগ মহলের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানতে কুমিল্লা এবং বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের সংক্রমণ কেমন? কুমিল্লাতে এখনো পর্যন্ত চিকুনগুনিয়ার সংক্রমণ ধরা পড়েনি, তবে যেসব উপসর্গের কথা চিকিৎসকরা বলেন সেসব উপসর্গ নিয়েই কিন্তু ডেঙ্গু আক্রান্তরা রয়েছেন, অর্থাৎ আলাদা করে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে সেটি কিন্তু এখনো জানা যায়নি। তবে কুমিল্লার যে ডেঙ্গু পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বিপর্যস্ত ছিল। তবে গতকাল থেকে একটি আশার বিষয় হচ্ছে যে বারবার সংবাদ প্রকাশের পর প্রশাসনের কিছুটা টনক নেড়েছে তারা, যেটি ডেঙ্গুর হটস্পট দাউদকান্দি পৌরসভার 5 এবং 6 নম্বর ওয়ার্ড, সেই দুটি ওয়ার্ডে কিন্তু কীটতত্ত্ববিদ পাঠিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা যেটি পেয়েছেন সেটি হচ্ছে বিভিন্ন পাত্রে রাখা বৃষ্টির পানি জমানো ছিল, সেই জমানো পানিতে
এডিস মশার লার্ভা পেয়েছেন বিপুল পরিমাণে। অর্থাৎ সেখানে একটি বিষয় দেখা গিয়েছে যে সেখানে বাসিন্দারা যারা আছেন তারা খাবার জন্য বৃষ্টির পানি প্লাস্টিকের পাত্র, মাটির পাত্র কিংবা চৌবাচ্চাতে জমিয়ে রাখেন, পরবর্তীতে সেটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন, কিন্তু সেই পানিতেই কিন্তু এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। এবং কীটতত্ত্ববিদরা ধারণা করছেন যে ওই এলাকাগুলোতে যে মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়েছে তার অন্যতম কারণ হচ্ছে এই এডিস মশার লার্ভা, যেগুলো কিনা বাসিন্দাদের ঘরের বাড়িতেই লালন পালন করা হচ্ছিল। তো গতকাল থেকে আমরা দেখেছি যে প্রশাসন সেখানে প্রতি বাড়ি বাড়ি গিয়ে সেসব লার্ভা বিনষ্ট করার জন্য মানুষজনকে বলছিলেন, তারা সেখানে পাত্র থেকে পানি অপসারণ করছিলেন। এছাড়াও বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে সেখানে ধোঁয়া ছাড়তে এবং মশক নিধনের যে স্প্রে সেগুলো করতে। তো সব মিলিয়ে বলা যায় যদি এই কার্যক্রম পরিচালনা থাকে তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি যেটি সেটি উন্নতি হবে। আর সিভিল সার্জন কার্যালয় কিন্তু গতকালকেও তথ্য দিয়েছে কুমিল্লা জেলায় সর্বশেষ 319 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 31 জন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু আমরা জানি যে বাস্তবে এই হিসাব আসলে আরো কয়েক গুণ বেশি, কারণ দাউদকান্দি উপজেলাতেই এই মুহূর্তে রোগীর সংখ্যা ধারণা করা হচ্ছে প্রায় 1000-এরও বেশি রয়েছে। তবে যেহেতু মে মাসের শুরু থেকে সংক্রমণ শুরু হয়েছিল, এখন পর্যন্ত যে হিসাব সে হিসাব অনুযায়ী এতদিনে অনেকেই সুস্থ হয়ে যাবার কথা। তবে সর্বশেষ সেখানে স্থানীয়রা জানিয়েছে বেসরকারি হিসাবে 8 জন মৃত্যুবরণ করেছে। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যেটি জানিয়েছেন সেখানে ডেঙ্গুতে পর্যন্ত মৃত্যুর সংখ্যা 6। তো এই মহামারী আকারে যে দাউদকান্দি পৌরসভায় এই ডেঙ্গু ছড়ালো সেটি নিয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগের কাছে শুরু থেকে কোনো তথ্য ছিল না। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন খবর আসলো তারপর তাদের আসলে কিছুটা সাড়া পাওয়া গিয়েছে এবং গতকাল থেকে আমরা দেখেছি যে তারা সেখানে এডিস মশার লার্ভা নিধনে ব্যাপক পরিমাণে কার্যক্রম হাতে নিয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনগুলোও কিন্তু সেখানে মানুষের পাশে এগিয়ে গিয়েছে এবং সেখানে মশক নিধনে কার্যক্রম চালাচ্ছে। তো এই কার্যক্রমগুলো যদি এক নাগারে চলতে থাকে তাহলে কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি সেটি জানা যাবে। আর চিকনগুনিয়ার টেস্ট করার জন্য তানভীর আপনি সাথেই থাকুন। এবার আমরা একটু যেতে চাই বরগুনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনায় চিকনগুনিয়া শনাক্তের টেস্টের কোনো সুযোগ আছে কিনা এবং সেখানে ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের সংক্রমণ কেমন? শুরুতে আপনি যা বলছিলেন চিকুনগুনিয়া, আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, স্বাস্থ্য বিভাগের সাথে, তারা জানিয়েছে আসলে চলতি বছরে কোনো ধরনের চিকুনগুনিয়া রোগী বরগুনায় শনাক্ত হয়নি। আসলে যে কারণে মূলত তাদের সে ধরনের কোনো প্রস্তুতিও নেই এবং সেই চিকুনগুনিয়া যে শনাক্তের যে কিট এবং সে কোনো ধরনের কিট নেই এবং এখানে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো ব্যবস্থাও নেই। তবে ডেঙ্গুর যে বিষয়টা বলেছেন, তো ডেঙ্গু এখন মহামারী আকারে আসলে ধারণ করেছে বরগুনায়। আপনি জানেন যে আজকে গত 24 ঘন্টা পর্যন্ত আসলে বরগুনায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 2641 জন রোগী বরগুনায় শনাক্ত হয়েছে, যা সারা দেশের ভিতরে প্রায় 1/4। তো খুব মহামারী আকারে ধারণা করছে এবং বরগুনা যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু রোগী রাখার জায়গা নেই। আমি এখন যেখানে দাঁড়িয়েছি আসলে লিফট মানে সিঁড়ির ঘরে, এবং সেই সিঁড়ির ঘরেও কিন্তু রোগী রয়েছে। প্রত্যেকদিন রোগী বাড়ছে এবং মানুষের ভিতরে ভীতি যে আতঙ্ক ছড়াচ্ছে এবং মৃত্যু কিন্তু সারা দেশের মধ্যে বরগুনায় বেশি। সদর হাসপাতালে তথ্য অনুযায়ী হাসপাতালে 6 জন রোগী আসলে মৃত্যুবরণ করেছে, কিন্তু এর বাইরেও যে দেশে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে যাওয়া যে রোগীদের মধ্যে সেখান থেকেও কিন্তু 17 জন রোগী মারা গিয়েছে। সব মিলিয়ে একটা আতঙ্ক রয়েছে, কিন্তু এই আতঙ্ক যতটা রয়েছে কিন্তু সচেতনতা ডেঙ্গু নির্মূলে তেমন এডিস মশা নির্মূলে তেমন কোনো কার্যক্রম আসলে নেই। যতটা এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যতটা প্রচার প্রচারণা চালাচ্ছে তাও মূলত পৌর শহরগুলো কেন্দ্রে, কিন্তু বাইরে পুরো জেলা জুড়েই আসলে ডেঙ্গুর সংক্রমণ রয়েছে, কিন্তু প্রচার প্রচারণা কিন্তু শুধু শহর কেন্দ্রিক। তবে গ্রামের মানুষ এ ধরনের প্রচার প্রচারণা এডিস মশার লার্ভা নিধনে, এডিস মশার বংশ নিধনে যে ধরনের কার্যক্রম হাতে নেওয়ার কথা সে বিষয়ে আসলে ওনারা জানছেন না, কিন্তু যে কারণে এই ডেঙ্গু যে নিধন করাও যাচ্ছে না, সেক্ষেত্রে প্রশাসনের সরকারের আরো শক্ত অবস্থান নেওয়া উচিত এবং তাদের অর্থ বরাদ্দ দিয়ে আসলে এই মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন স্থানীয়রা। আসলে এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ। কুমিল্লা এবং বরগুনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশের স্বার্থে এনবিআরে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী সপ্তাহে সমস্যার সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এনবিআর চেয়ারম্যান সহ 16 সদস্যের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। ওই বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের ডাকা হলেও তারা অংশ নেননি।
প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দাবি প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আগামী সপ্তাহে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হবে। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সংস্থার সদস্যরা আন্দোলনকারী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগির সব সমস্যার সমাধান হবে। খোলাখুলি আলাপ করেছি এবং এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইচ্ছা করে যারা মানবে। আমি আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব এইদিকে আলোচনা শেষ হলো। আমাদের যারা আন্দোলনরত আমাদের কর্মকর্তারা আছেন ওনারা আলোচনা করছেন, ওনাদের মধ্যে ওনাদের থেকে ওনারা একটা সিদ্ধান্ত দিলে আমরা আশা করি যে আজকের মধ্যে একটা ভালো সলিউশন। এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয় একজন। যে সবার কাছে তো সবসময় সবকিছু বলা যায় না, বুঝতে হয় অনেক কিছু, আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএসে ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়, এমন অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এছাড়া ব্যাংক ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। অনুসন্ধানটা শেষ করে মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2022 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে সবাই ফেল করেছেন। শিক্ষকদের গাফিলতির কারণে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় এ ঘটনা ঘটেছে বলে দাবি পরীক্ষার্থীদের। তবে শিক্ষকদের দাবি, কারিগরি ত্রুটিতে ফলাফল পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হয় চলতি বছরের 27 জানুয়ারি। 2টি গ্রুপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হয় 18, 19, 20 ও 21 এপ্রিল। 4 জন পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের কোনো পরীক্ষার্থী পাশ করেননি। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় তারা সবাই ফেল করেছেন। প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনে অকৃতকার্য হয়েছিল। করোনা আন্দোলন সবকিছু মিলায়ে অলরেডি আমরা অনেক সেশন জটে, আমাদের লাইফের থেকে অনেক বছর নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন আসে যদি এই বছরটাও যদি আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের তো আর কিছু করার থাকবে না।
রসায়ন বিভাগের প্রধান মোহাম্মদ রকুনুজ্জামানের দাবি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে পাঠানো হয়। কারিগরি ত্রুটির কারণে সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। ভর্তি কমিটি থাকার কারণে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, এদিকে জুনিয়র যে সহকর্মীর দায়িত্ব ছিল সে অনলাইনে সাবমিট করেছে, কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের। কলেজের অধ্যক্ষ বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। এছাড়া কারোর দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রতি যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা প্রশাসনিকভাবে সেটা আমরা নিচ্ছি এবং নেব। কলেজের রসায়ন বিভাগ থেকে মাস্টার্সের এই পরীক্ষায় অংশ নেন 90 জন শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে আসায় কৃষির মতো বিরূপ প্রভাব পড়েছে জনস্বাস্থ্য, বিশেষ করে চোখের অসুখ, রক্তচাপের ওঠানামা, হঠাৎ অজ্ঞান হওয়ার মতো কিছু রোগ বাড়ার জন্য গবেষকরা বর্ষাকালের কম বৃষ্টিপাতকে দায়ী করছেন। নরওয়ে ও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে গত 43 বছরের বৃষ্টিপাতের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই নতুন তথ্য পেয়েছে। প্রতি বছরই বৃষ্টিপাত কমছে বলে এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, দেশে মোট বৃষ্টিপাতের 71% হয় বর্ষাকালে, জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাসে। কিন্তু 35টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বলছে 1980 সাল থেকে 2023 সাল পর্যন্ত 44 বছরে বর্ষাকালে দেশে বৃষ্টিপাত কমেছে গড়ে 19.31 মিলিমিটার। তবে প্রতি দশকে দেশের 6টি বিভাগীয় শহরে গড় বৃষ্টিপাত কমলেও চট্টগ্রাম ও খুলনায় বর্ষায় বৃষ্টি হয়েছে বেশি। পুরো মনসুন সিজনে বৃষ্টি কম হচ্ছে, প্রতি সিজনে অন অ্যান অ্যাভারেজ 19.31 মিলিমিটার বৃষ্টি কমে যাচ্ছে বর্ষাকালে, এবং এক্ষেত্রে বড় ধরনের ইম্প্যাক্ট কৃষিক্ষেত্রে, এর সাথে অন্যান্য সেক্টরও এর প্রভাব পড়বে। বর্ষাকালে তাপমাত্রা বেশি থাকায় নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, মত চিকিৎসকদের। হিট এক্সজশন হলে আমাদের যেটা করতে হবে, পেশেন্টটাকে দ্রুত অতিরিক্ত তাপমাত্রা থেকে সরায় নিতে হবে, নিয়ে তাদেরকে বলতে হবে যে আপনারা একটানা এত গরমে কাজ করা যাবে না। সৃষ্টিগত প্রদত্ত যে চোখে পানি থাকে, এই পানিটা আমরা অতিরিক্ত গরমে আস্তে আস্তে শুকিয়ে যায়। যখন শুকিয়ে যায় তখন চোখটা আমাদের চোখের পানি কমে যাওয়ার কারণে চোখটা তখন জ্বালা করে। একই কারণে প্রধান দুটি ফসল ধান আর পাটের ফলন ও গুণগত মান নষ্ট হচ্ছে বলছেন কৃষিবিদরা। আমনিয়াও এই সময় যেহেতু টিলারিং কুশি অবস্থায় থাকবে, যদি এই সমস্যা পানি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তখন ফলনও কমে যাবে, আর সম্পূরক সেচ দেওয়ার কারণে এটা আপনার খরচ বেড়ে যাবে। আর পাটের ক্ষেত্রে যেহেতু পানি জাগ দেওয়ার জন্য পানির দরকার, পানি যদি কম হয় তখন আঁশের যে গুণগত মান এটা খারাপ হয়ে যাবে। গবেষণা প্রতিবেদনের তথ্য, গত কয়েক বছর ধরেই বর্ষাকালেও দেশের কিছু অঞ্চল তীব্র তাপদাহের কবলে পড়ছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ডিম ফুটে বেরিয়েছে 33টি বাচ্চা। 11 জুন থেকে 24 জুনের মধ্যে 2 দফায় জন্ম নেয়া এসব সাপ রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর ছাড়া হবে গভীর জঙ্গলে, যা প্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্যের কাজ করবে। ছোট প্লাস্টিকের বক্সে ডিম ফুটে সদ্য জন্ম নেয়া অজগরের বাচ্চারা সুযোগ পেলেই ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক। তবে এখনো পুরোপুরি তৈরি নয় প্রকৃতির কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য, তাই চলছে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণ। যে জায়গায় আগে 2 বার করতাম, এখন 3 বা 4 বারও পরিষ্কার করা লাগে, এদের দেখাশোনা করা লাগে যাতে বাচ্চাগুলো ভালো থাকে। আমাদের অফিসের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। গেল 4 ও 14 এপ্রিল চট্টগ্রাম চিড়িয়াখানার সাপের খাঁচায় রাখা 2টি অজগর 24টি ও 21টি করে মোট 45টি ডিম দেয়। এরপর চিড়িয়াখানার নিজস্ব ইনকিউবেটরে 33টি বাচ্চা অজগর জন্ম নেয়। 80টার মতো সাপ আমরা বিভিন্ন সময় সংরক্ষিত বনে অবমুক্ত করছি। তো এখন যে 33টা আছে, আর এই 33টা সাপ আমরা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ক্রমে সংরক্ষিত বনে অবমুক্ত করব। এগুলোকে প্রকৃতিতে ছাড়ার উপযোগী করে তোলা হবে। আমরা সাধারণত ইঁদুর দিব, যেটা ল্যাব মাইস, যেটা আমরা আমাদের এখানেই ব্রিডিং হয়, সেই ইঁদুরগুলো আমরা দিব। ওইগুলো দেওয়ার পরে আমরা এরপরে যদি লাগে পরবর্তীতে যদি আমরা ছাড়তে না পারি, সেক্ষেত্রে আমরা আরও কিছুদিন পরে আবার 15 দিন পরে আমরা আবার সাপ্লাই দিব ইঁদুরগুলো। এর আগেও অজগর প্রজননে সফল হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। কয়েক বছরে 115টি বাচ্চার মধ্যে 80টি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।